এর আগের দিন আমরা অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের তাপ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার সমাধান সম্বন্ধে আলোচনা করেছি। আজকে ওই দিন আমরা তাপ অধ্যায়টি সম্ভবত অষ্টম শ্রেণীর সিলেবাস অনুযায়ী আলোচনা শেষ করেছি। আজকে আমরা শুরু করছি অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে কয়েকটি গ্যাসের পরিচিতি। এখানে যে আমাদের বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসগুলি রয়েছে তার মধ্যে আমরা জানি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প, তাছাড়া হিলিয়াম, নিয়ন, আর্গন প্রভৃতি নিষ্ক্রিয় গ্যাসগুলি রয়েছে। তো আমাদের এই অষ্টম শ্রেণীর সিলেবাস অনুযায়ী বা পাঠ্যক্রম অনুযায়ী আমরা যেগুলো জানব সেগুলো হচ্ছে আমাদের সাধারণভাবে পরিচিত কয়েকটি গ্যাস সম্বন্ধে জানব। যেমন প্রথমত আমরা বলি যে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এরা গ্যাস। আবার জলের ক্ষেত্রে বলছি জলীয় বাষ্প। তাহলে গ্যাস, এটাও তো বাষ্পীয় অবস্থাটাও তো একটা গ্যাসীয় অবস্থার মতোই। তাহলে এখানে বাষ্প এবং গ্যাসের মধ্যে প্রধান পার্থক্যটা কি, নাকি কোনো পার্থক্য নেই? যেটা বাষ্প সেটাই গ্যাস। সেটা কিন্তু কখনোই নয়। আমরা এতদিন জেনে এসেছি যা বাষ্প তাই গ্যাস, কিন্তু প্রকৃতপক্ষে গ্যাস এবং বাষ্পের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তাহলে গ্যাসটা কি? যেটা হচ্ছে সাধারণত যে সমস্ত গ্যাসীয় অবস্থার উপর শুধুমাত্র চাপ প্রয়োগ করে, মানে চাপ বৃদ্ধি করে কখনোই কি করা যায় না, তরলে পরিণত করা যায় না। শুধুমাত্র চাপ বৃদ্ধি করে তরলে পরিণত করা যায় না। কিন্তু বাষ্পীয় অবস্থার বা বাষ্পের উপর শুধুমাত্র চাপ বৃদ্ধি করেই সেটাকে আমরা তরলে পরিণত করতে পারি। কিন্তু যে কোনো গ্যাসের উপর, যেটা গ্যাসীয় অবস্থায় আছে, তার উপর শুধুমাত্র চাপ প্রয়োগ করে আমরা কখনোই তরলে পরিণত করতে পারি না। গ্যাসীয় অবস্থাটাকে তরলে পরিণত করতে হলে একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে। যে তাপমাত্রার নিচে নামিয়ে এনে, ওই গ্যাসের তাপমাত্রা যে তাপমাত্রার নিচে নামিয়ে এনে চাপ প্রয়োগ করলে তবেই সেটাকে তরলে পরিণত করা সম্ভব। সেই তাপমাত্রাটাকে বলা হয় সংকট তাপমাত্রা। তাহলে আমরা এখানে প্রথম যেটা পড়ছি সেটা হচ্ছে গ্যাস ও বাষ্প ও বাষ্পের মধ্যে পার্থক্য, difference between gaseous state and vapor state. ভেপার বা জলীয় বাষ্প আমরা বুঝি। তাহলে বাষ্পের উপর যে কোনো তরল পদার্থের উপর তাপ প্রয়োগ করলে সেটা বাষ্পীয় অবস্থায় যায়।
ওই বাষ্পীয় অবস্থার উপর আমরা শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারি। শুধুমাত্র বাষ্পীয় অবস্থার উপর চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারি। যেমন তোমরা দেখে থাকবে বাড়িতে যখন উনানে জাল দিয়ে মায়েরা ভাত তৈরি করেন, হাঁড়িতে যখন ভাত ফুটছে তখন কি করেন, ঢাকনাটা চাপা দিয়ে দিলেই, ভাতের হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে দেওয়ার অর্থ কি, ওই হাঁড়ির ভেতরকার চাপ বৃদ্ধি করা। আর চাপ বৃদ্ধি হলেই, হাঁড়ির ভেতরকার চাপ বৃদ্ধি হওয়ার সাথে সাথে ওখানে কি হয়, ওই বাষ্পটা যেটা উড়ে যাচ্ছিল সেটা কিন্তু বেশ কিছু পরিমাণে চাপ বৃদ্ধির সাথে সাথে ঘনীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত, জলীয় বাষ্প থেকে আবার তরলে পরিণত হয়ে ওই হাঁড়ির মধ্যেই ফোঁটা কেটে কেটে পড়ে। তাহলে বাষ্পের উপর শুধুমাত্র চাপ প্রয়োগ করেই তরলে পরিণত করা যায়, কিন্তু গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে শুধুমাত্র চাপ প্রয়োগ করে কখনোই তরলে পরিণত করা সম্ভব নয়। গ্যাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, যে তাপমাত্রার নিচে বা সেই তাপমাত্রাটিকে বলা হয় সংকট তাপমাত্রা। কি বলা হয়? সংকট তাপমাত্রা। সংকট তাপমাত্রা ইংরেজিতে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার, সংকট তাপমাত্রার নিচে নামিয়ে এনে যে কোনো গ্যাসীয় অবস্থার তাপমাত্রা সংকট তাপমাত্রার নিচে নামিয়ে এনে তারপরে তার উপর চাপ বৃদ্ধি করলে বা চাপ প্রয়োগ করলে তবেই সেটাকে তরলে পরিণত করা সম্ভব। যেমন CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সংকট তাপমাত্রা হচ্ছে -23.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে CO2 গ্যাসের সংকট তাপমাত্রা কত? CO2 গ্যাসের সংকট তাপমাত্রা হলো -23.4 ডিগ্রি সেলসিয়াস। -23.4 ডিগ্রি সেলসিয়াস হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সংকট তাপমাত্রা। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপর শুধুমাত্র চাপ প্রয়োগ করে এই তাপমাত্রার ঊর্ধ্বে, অর্থাৎ -22 ডিগ্রি বা -21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তোমরা তো জানো যে মাইনাসের দিক দিয়ে যত সংখ্যাটা কমে তার মানে সেটা তত বাড়ে, তাই তো? তাহলে ঋণাত্মক রাশির ক্ষেত্রে সংখ্যার মান, সাংখ্য মানটা কমলে ঋণাত্মক রাশির ক্ষেত্রে সেই মানটা বৃদ্ধি পায়। তাহলে -23.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় CO2 গ্যাস এর সংকট তাপমাত্রা -23.4 ডিগ্রি সেলসিয়াস। তো এর যে তাপমাত্রা কমিয়ে, মানে কত করতে হবে, তাপমাত্রা হ্রাস করতে হলে -24 বা -25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপর চাপ প্রয়োগ করলেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তরলে পরিণত হবে। অর্থাৎ যে কোনো গ্যাসীয় অবস্থার উপর শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা সম্ভব নয়, কিন্তু বাষ্পীয় অবস্থার উপর শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা সম্ভব। কি বললাম, বোঝা গেছে? এই হলো গ্যাস আর বাষ্পের মধ্যে তফাৎ। তাহলে পরিবেশে আমি বললাম যে সমস্ত গ্যাস রয়েছে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প, তাহলে এরা গ্যাস বলছি কেন না? পরিবেশের তাপমাত্রাটা, এদেরকে বলছি গ্যাস, পরিবেশের তাপমাত্রাটা বা সারাউন্ডিং টেম্পারেচার গ্রেটার দ্যান ক্রিটিক্যাল টেম্পারেচার। যেহেতু বায়ুমণ্ডলের বা পরিবেশের তাপমাত্রা সংকট তাপমাত্রার চেয়ে বেশি, সেই জন্য এরা হচ্ছে গ্যাস। বা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে বা চাপ বৃদ্ধি পেলেও বা চাপ হ্রাস পেলেও কখনোই এরা, চাপ বৃদ্ধি পেলে কখনোই কিন্তু এরা তরলে পরিণত হয় না, বা গ্যাসীয় অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় নেমে আসে না, কারণ এদের সংকট তাপমাত্রার মানটা পরিবেশের তাপমাত্রার তুলনায় অনেক নিচে অবস্থিত।
সেই জন্যই এরা স্বাভাবিক অবস্থায় গ্যাস। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, নিয়ন এরা। এরপরে যেটা হচ্ছে, পরিবেশের মধ্যে এই হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, বিশেষ করে হালকা গ্যাসগুলো, হিলিয়াম, নিয়ন, হাইড্রোজেন প্রভৃতি গ্যাসগুলো পৃথিবী সৃষ্টির সময়ে বেশ কিছু পরিমাণ গ্যাস। পৃথিবীর তাপমাত্রা তখন কিন্তু অনেক বেশি ছিল। তখন আমরা জেনেছি যে পৃথিবী ছিল একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড মাত্র, যার জন্য বেশ কিছু পরিমাণ ওই হালকা গ্যাসগুলো কি হয়েছে, উপরের দিকে উঠে চলে গেছে। হালকা গ্যাসগুলো উপরের দিকে উঠে চলে গেছে। কোথায়? মহাশূন্যে চলে গেছে। কারণ তাদের তাপমাত্রাটা অনেক বেশি, অর্থাৎ তাদের মানে স্ফুটনাঙ্কের চেয়েও অনেক বেশি, যার জন্য তারা বাষ্পীভূত হয়ে বেশিরভাগ হালকা গ্যাসগুলোই উপরের দিকে উঠে চলে গেছে। এই কারণের জন্য পৃথিবীর আবহমণ্ডলে এই সমস্ত হালকা গ্যাসগুলোর পরিমাণ কিন্তু অনেকখানি কমে গেছে। যাই হোক, যে কোনো গ্যাসের পরিচিতি সম্বন্ধে আমাদের জানতে হলে যে বিশেষ করে আমরা জানবো যেগুলো, সেগুলো হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাসগুলি সম্বন্ধে আমরা জানব। তো যাই হোক, এই গ্যাসগুলি আমরা রসায়নাগারে বা ল্যাবরেটরিতে বাই কেমিক্যাল প্রসেস, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রস্তুত করতে পারি এবং তাদের বৈশিষ্ট্য বা ধর্ম সম্বন্ধে, অন্যান্য মৌলের সাথে এরা কিভাবে বিক্রিয়া করে, সেই সমস্ত বিষয়গুলিও আমরা কিন্তু উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুস্পষ্টভাবে জানতে পারি। তো যাই হোক, রসায়নাগারে এই সমস্ত গ্যাসগুলি তৈরি করার জন্য বেশ কিছু আমাদের যন্ত্রপাতির প্রয়োজন, বা গ্যাস সম্বন্ধে জানবার জন্য বেশ কতকগুলি যন্ত্রের বা রসায়নাগারে ব্যবহৃত যন্ত্রপাতির ব্যবহার জানা প্রয়োজন। সেইগুলি আগে আমরা জানব। প্রথম হচ্ছে, যে কোনো রসায়নাগারে বা যে কোনো ল্যাবরেটরিতে, কেমিস্ট্রি ল্যাবরেটরিতে, রসায়নের পরীক্ষাগারে বা গবেষণাগারে তোমরা দেখতে পাবে যে সেখানে প্রথম যে জিনিসটি সর্বাধিক ব্যবহৃত হয় সেটি হলো একটি টেস্ট টিউব। কি বললাম? একটি টেস্ট টিউব বা পরীক্ষা নল বলা হয়। চোঙাকৃতি বা নলাকৃতি একটা কাঁচের একমুখ বদ্ধ, একমুখ খোলা একটি পাত্র, যার মধ্যে আমরা সেটাকে ব্যবহার করা হয় এবং সেটা পরিষ্কার করে নেওয়ার পর সেটাকে শুকিয়ে নিতে হয়। টেস্ট টিউবটা কেমন? তাহলে টিউব আকৃতি একটা বা চোঙাকৃতি নল বিশেষ, যেটাকে বলা হচ্ছে টেস্ট টিউব। এর একমুখ খোলা, এটা একটা টেস্ট টিউব বা পরীক্ষা নল, টেস্ট টিউব। এটা হলো একটা টেস্ট টিউব এবং এটা একটা সমসত্ব স্বচ্ছ, বাইরে থেকে দেখতে পাবো। যা কিছু বিক্রিয়ক পদার্থ ওখানে নিই না কেন, নিয়ে অন্য কোনো বিক্রিয়ক পদার্থের সাথে মেশানো হলো এবং মেশানোর ফলে বিক্রিয়া ঘটার ফলে ওর বর্ণের পরিবর্তন আমরা বাইরে থেকে লক্ষ্য করতে পারবো। অর্থাৎ এটা কিন্তু একটা সমসত্ব স্বচ্ছ ট্রান্সপারেন্ট একটা যন্ত্র বিশেষ, এবং এটাকে ধরার জন্য আমাদের একটা হোল্ডার বা ধারক ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় টেস্ট টিউব হোল্ডার। যেটাকে বলা হয় কি? টেস্ট টিউব হোল্ডার। এই টেস্ট টিউবটার উপরের দিকে এরকম একটা বিড রয়েছে, এরকম একটা বিড, কাঁচের তৈরি একটা বিড রয়েছে। তো এই টেস্ট টিউব হোল্ডার দিয়ে, টেস্ট টিউব হোল্ডারটা কেমন? ঠিক চিমটের মতো। চিমটের মতো কেমন ভাবে থাকে টেস্ট টিউব হোল্ডারটা? আমি এঁকে দেখাচ্ছি যে এটা এরকম হয় সাধারণত।
এই অংশটা কাঠের হাতল যুক্ত, আর এখানে একটা ব্যান্ড থাকে, ধাতব ব্যান্ড, যেটাকে সামনের দিকে আগিয়ে দিয়ে এই জায়গাটাকে কমিয়ে দেওয়া যায় বা পেছিয়ে দিয়ে যে মুখটাকে বাড়িয়ে দেওয়া যায়। এই মুখটা সহ এটাকে দিয়ে আমরা টেস্ট টিউবটাকে ধরি, ঠিক যেমন করে আমি ধরছি এই যে আঙুল দিয়ে আমি এই চকটাকে ধরছি যখন, এটা হচ্ছে আমার টেস্ট টিউব হোল্ডার। এটাকে দিয়ে আমি এখানে ব্যান্ডটাকে আগিয়ে দিলাম, দিয়ে এখানে চেপে ধরে রইলো, আর এটা আমার হাতলটা, আর এটা হচ্ছে টেস্ট টিউবটা। কি বলবো, বোঝা গেছে? ঠিক এইভাবে টেস্ট টিউব হোল্ডার দিয়ে একটা টেস্ট টিউবকে ধরা হয় যে কোনো পরীক্ষা নিরীক্ষা করার সময়। কারণ কোনো রাসায়নিক পদার্থ ওর থেকে হয়তো বাম্প করে বেরিয়ে এসে বা বাউন্স করে বেরিয়ে এসে যে পর্যবেক্ষক তার চোখে মুখে লেগে যেতে পারে, যে অবজারভার বা যে এক্সামিনার তার চোখে মুখে লেগে যেতে পারে। সেই কারণের জন্য এই টেস্ট টিউব হোল্ডার ব্যবহার করা হয়। সতর্কতা অবলম্বনের জন্য টেস্ট টিউবটাকে হাতে করে না ধরে ওই টেস্ট টিউব হোল্ডারের সাহায্যে ধরে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপরে আমরা আসছি টেস্ট টিউব হোল্ডার। তারপরে আসছি যে কোনো বিকার বা মানে ধারক পাত্র। কাঁচের বিকার, যে আয়তঘনাকার একটা চোঙাকৃতি পাত্র, সেটাকে বলা হচ্ছে বিকার। এগুলো বিভিন্ন পরিমাপে রয়েছে। বিকার, BEAKER, বিকার। সেটা কেমন? একটা আয়তঘনাকার চোঙাকৃতি পাত্র। এটা একটা বিকার। এই বিকার রয়েছে 100 ml রয়েছে, 500 ml রয়েছে, 250 ml রয়েছে। বিকারগুলি নির্দিষ্ট আয়তনে, তোমরা জানো যে ml বা সিসি, মিলিলিটার বা সিসিটা হলো কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার হলো আয়তন পরিমাপের একক। এই বিকারগুলি হচ্ছে বিভিন্ন পরিমাপের রয়েছে। 100 ml একই রকমের, এর চেয়ে বড় যেটা সেটা 250 ml এর রয়েছে, আবার 500 ml এর রয়েছে, আবার 1000 ml এরও রয়েছে, বা 1 লিটারে 1000 ml এরও বিকার রয়েছে। এরপর তারপরে যেটা আমরা আসছি সেটা হলো একটা কনিক্যাল ফ্লাক্স, কনিক্যাল বা শঙ্কবাকার ফ্লাক্স। সেটা কেমন? সেটাও এরকম বিভিন্ন পরিমাপের রয়েছে। সেটা হলো ঠিক শঙ্কবাকার একটা পাত্র, কাঁচের তৈরি। এগুলো কিন্তু সবই কাঁচের। এটা হচ্ছে 100 ml এর একটা কনিক্যাল ফ্লাক্স, 100 ml। এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এটাও কিন্তু বিভিন্ন পরিমাপের রয়েছে। 100 ml, 250 ml, 500 ml, 1000 ml বা 1 লিটারে। এবং এই ফ্লাক্সগুলি আমরা কিন্তু এই গ্যাস প্রস্তুতির কাজে ব্যবহৃত হয়। কনিক্যাল ফ্লাক্স বা শঙ্কবাকার ফ্লাক্স। এরপর আরেকটি রয়েছে রাউন্ড বটম ফ্লাক্স, আরবি ফ্লাক্স বলা হয়, অর্থাৎ গোল তল, যার নিচে তলটা গোল, সেটাকে বলা হচ্ছে রাউন্ড বটম ফ্লাক্স, আরবি ফ্লাক্স বা রাউন্ড বটম ফ্লাক্স। এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হলো রাউন্ড বটম ফ্লাক্স বা আরবি ফ্লাক্স। সেটা কেমন? একটা রাউন্ড বটম ফ্লাক্স হলো গোলতল ফ্লাক্স, গোলতল ফ্লাক্স বা আরবি ফ্লাক্স। এটা কেমন? অর্থাৎ তার নিচের তলটা গোল, সেই জন্য সেটা গোলতল ফ্লাক্স।
এটা একটা রাউন্ড বটম ফ্লাক্স বা আরবি ফ্লাক্স। এটা একটা রাউন্ড বটম ফ্লাক্স। এটা সবসময় সাধারণত এটাকে ব্যবহার করা হয় এরকম অনুভূমিক তলের উপর এটাকে বসানো যায় না, সেই জন্য এটাকে ব্যবহার করা হয় কোথায়, একটা ট্রিপল স্ট্যান্ডের সাহায্যে বা স্ট্যান্ডের সাহায্যে আটকে ব্যবহার করা হয়। তাহলে এটা হলো গোলতোল ফ্লাস্ক। আর একটা রয়েছে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে দুমুখ খোলা বোতল বা উল্ফ বোতল বলা হয়। দুটো মুখযুক্ত বোতল বা উল্ফ বোতল, সেটা কেমন, একটা দুমুখ বোতল এটা দুমুখ বোতল বা উল্ফ বোতল বলা হয়। উল্ফ বোতল এটা সাধারণত আমরা হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির সময় ব্যবহার করি। দুমুখ খোলা বোতল, এটা উল্ফ বোতল। এর মধ্যে নেওয়া হয় যেটা সেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থকে নেওয়া হয়। এটা হলো উল্ফ বোতল। তাহলে আমরা বিকার পেলাম, টেস্ট টিউব হোল্ডার, তারপরে হচ্ছে ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স, বিকার, রাউন্ড বটম ফ্লাক্স আর উল্ফ বোতল, এগুলো সম্বন্ধে আমরা জেনেছি। এরপর আমরা আসছি একটা তুলা যন্ত্র। সাধারণত বিজ্ঞানের যে কোনো গবেষণার কাজে আমাদের রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের ভর, বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের ভর পরিমাপের প্রয়োজন হয়। সেই ভর পরিমাপের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হলো একটা সাধারণ তুলা যন্ত্র, কিন্তু সেটা বিজ্ঞানসম্মতভাবে তৈরি, একটা ব্যালেন্স তুলা যন্ত্র। সেটাকে একটা যাতে কোন রকম বায়ু প্রবাহ দ্বারা ওই তুলা যন্ত্রের সুস্থির সাম্যাবস্থান বিঘ্নিত করতে না পারে, সেই জন্য এটাকে কি করা হয়, একটা আবদ্ধ কাঁচের বাক্সের মধ্যে এটাকে রাখা হয়। এবং এটা খুব সেন্সিটিভ বা সূক্ষ্ম বা সুবেদী। এই তুলা যন্ত্রটি সাধারণ ব্যবহারের তুলনায় অনেক বেশি সুবেদী বা সেন্সিটিভ। কারণ সাধারণ ক্ষেত্রে আমরা যে কোনো বস্তুর ভর মাপার জন্য বাজারেও তোমরা দেখে থাকবে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো দাঁড়ি পাল্লা বা তুলা যন্ত্র। কিন্তু বর্তমানে আমাদের পারিপার্শ্বিক বাজারে বা দোকানে ব্যবসার ক্ষেত্রে যে তুলা যন্ত্র ব্যবহার করি তার সঙ্গে আমার বিজ্ঞানসম্মত তুলা যন্ত্রের কিন্তু অনেক পার্থক্য রয়েছে, এবং বিজ্ঞানসম্মত তুলা যন্ত্রগুলি অনেক বেশি সুবেদী এবং সেখানে অনেক কম পরিমাণ ভর বা সূক্ষ্ম ভর সঠিকভাবে পরিমাপ করা যায়। তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর উপযুক্ত ভর নির্ণয়ের দ্বারা তারপর সেটাকে আমরা ব্যবহার করি কি ক্ষেত্রে, মানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বা ভর নির্ণয় করা হয় এই সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। এবং তুলা যন্ত্রে ব্যবহৃত যে বাটখারাগুলি সেগুলিও খুব সূক্ষ্ম ভরযুক্ত। যেমন আমরা ওই তুলা যন্ত্রের সাহায্যে 5 মিলিগ্রাম একেবারে সূক্ষ্ম ভর একটা ত্রিভুজাকার অ্যালুমিনিয়াম পাত বা গ্যালভানাইজড শীটের একটা পাত, ছোট্ট 5 মিলিগ্রাম, যার ভর হচ্ছে 5 মিলিগ্রাম, এবং আরও ছোট রয়েছে 2 মিলিগ্রাম পর্যন্ত ভর আমরা পরিমাপ করতে পারি ওই সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। এবং 1 মিলিগ্রাম ভর পরিমাপের জন্য সেখানে কোনো কিন্তু বাটখারা নেই, এটাকে আরোহী বা রাইডারের সাহায্যে পরিমাপ করা হয় 1 মিলিগ্রাম। যাই হোক, 1
মানে 2 মিলিগ্রাম বা 5 মিলিগ্রাম থেকে আমরা 210 গ্রাম পর্যন্ত ভর পরিমাপ করতে পারি এই আমার বিজ্ঞানসম্মত তুলা যন্ত্রের সাহায্যে। এবং একটা বাটখারা বাক্স রয়েছে কাঠের, তার মধ্যে ওই বাটখারাগুলির নির্দিষ্ট ভরের বাটখারাগুলি, যেমন বাটখারা রয়েছে 100 গ্রামের, 50 গ্রামের, 2টি 20 গ্রামের, একটি 10 গ্রামের, একটি 5 গ্রামের, 2টি 2 গ্রামের, আবার একটি 1 গ্রামের। মানে এখানে তোমরা দেখে থাকবে যে বাটখারা বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাতটা ঠিক 5:2:2:1 এই অনুপাতে রাখা হয়। আবার রয়েছে 500 মিলিগ্রামের আর একটা, 200 মিলিগ্রামের দুটো, 100 মিলিগ্রামের একটা, আবার 50 মিলিগ্রামের একটা, 20 মিলিগ্রামের দুটো, 10 মিলিগ্রামের একটা। কি বোঝা যাচ্ছে? তাহলে বাটখারা বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত সর্বদাই 5:2:2:1 এবং এই বিজ্ঞানসম্মত তুলা যন্ত্রের সাহায্যে আমরা সূক্ষ্মতম ভর পরিমাপ করতে পারি। এরপরে যেটা হচ্ছে যে কোনো বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থে তাপ প্রয়োগ করতে গেলেই সেখানে কিন্তু আমাদের কিসের প্রয়োজন? কিসে করে তাপ দেবো আমরা? বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্পের প্রয়োজন। স্পিরিট ল্যাম্প বা বুনসেন বার্নারের প্রয়োজন। ল্যাম্প হচ্ছে তোমরা বাড়িতে দেখে থাকবে তেলের কুপি বা লম্ফ যেটাকে বলা হয়, সেরকমই ওখানে মানে ফুয়েল হিসেবে দেওয়া থাকে স্পিরিট, যার জ্বলনাঙ্ক বা দহনাঙ্ক খুব নিম্নমানের, যার জন্যে ফ্লেম উৎপন্ন হওয়ার সাথে সাথে ওখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এটা কি বলা হচ্ছে কি বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প ব্যবহার করা হয়। বার্নারের সাহায্যে আমরা এলপিজি গ্যাসকে উপযুক্ত পাইপলাইনের মাধ্যমে বার্নারে ওই গ্যাস সরবরাহ করা হয়, আর গ্যাসের সাহায্যে ওই ফ্লেমটা চলে। এবং ওখানেও ওই লাল শিখা, নীল শিখা অর্থাৎ রিডিউসিং ফ্লেম বা বিজারক শিখা বা জারক শিখা আমরা ওই প্রস্তুত করতে পারি ওই রেগুলেটরের নিয়ন্ত্রণের দ্বারা। রেগুলেটর বা নিয়ন্ত্রকের সাহায্যে আমরা এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। তো উপযুক্তভাবে তাপ প্রয়োগ ছাড়া কোনো রাসায়নিক বিক্রিয়ায়, বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আগেই দেখেছি যে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া পড়ানোর সময় যে সেখানে আমাদের তাপ প্রয়োগ করতে হয় কিংবা তাপ নিষ্কাশন করতে হয়। অর্থাৎ যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় সাধারণভাবে বা স্বাভাবিক নিয়মে তাপের উৎপাদন বা তাপের শোষণ ঘটবেই। ঠিক একইভাবে আরেকটি যন্ত্র হলো থার্মোমিটার, যেটা অবশ্যই প্রয়োজন যে কোনো একটা নির্দিষ্ট সাবস্ট্রেট বা রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোমিটারের অবশ্যই প্রয়োজন। আমরা আগেই পড়েছি তাপমাত্রাতে, সপ্তম শ্রেণীতেও তোমরা পড়ে থাকবে যে তাপমাত্রা বা উষ্ণতা মাপক যন্ত্রের নাম কি? থার্মোমিটার। এই থার্মোমিটারের সাহায্যে আমরা সর্বদাই রুম টেম্পারেচার বা আমাদের পরীক্ষাকালীন ওই গ্যাসের টেম্পারেচার বা আমাদের যে কোনো যারা রিঅ্যাক্ট্যান্ট, যারা বিক্রিয়ক, তাদের টেম্পারেচার নির্ণয় করতে বা শিখার তাপমাত্রা নির্ণয় করতে আমরা এই থার্মোমিটার ব্যবহার করে থাকি। এরপরে যেটা হচ্ছে আরেকটি জিনিস আমরা বলবো, যেটা হচ্ছে যে একটা মাপক চোঙ বা মেজারিং সিলিন্ডার। সাধারণত ল্যাবরেটরিতে যে সমস্ত চোঙগুলো ব্যবহার করা হয় সবগুলি কিন্তু মাপক চোঙ। তাদের নির্দিষ্ট আয়তন পর্যন্ত পরিমাপ করা যায় এবং নির্দিষ্ট আয়তন পর্যন্ত একটা দাগ থাকে, তারাই হলো মাপক চোঙ বা মেজারিং সিলিন্ডার। আরেকটা হচ্ছে যে কোনো স্ট্যান্ডের উপর কোনো একটা মনে করো কনিক্যাল ফ্লাক্সে আমরা কোনো একটা লিকুইড নিয়ে সেটাকে তাপ প্রয়োগ করব।
সেটাকে কখনোই বুনসেন বার্নার থেকে সরাসরি তাপ দেওয়া উচিত নয়। সেই জন্য এটা ত্রিপদ স্ট্যান্ড বা ট্রাইপড স্ট্যান্ডের উপর টিকতে পায়া উনানের মতো 3টে পা, আর তার মাঝে একটা যে ফাঁকা রিং থাকে বা বলয় থাকে, তার মাঝে তামার তার জালি দেওয়া থাকে। কারণ আমরা জানি তামা হলো তাপের সুপরিবাহী। ওই তার জালিটার উপরে ওই কনিক্যাল ফ্লাক্সটাকে বা চোঙটাকে বসানো হয়, যাতে আমরা তাপ প্রয়োগ করছি। আর ওই তামার তার জালিটা দেওয়ার জন্য তাপটা সমানভাবে সঞ্চালিত হয়, অর্থাৎ ওই ফ্লাক্সের সব অংশে, নিচের অংশে সব জায়গায় সমানভাবে তাপটা সঞ্চালিত হয়। এরপর হচ্ছে যেটা যে অ্যাসিড ক্ষার প্রশমনের সময় আমরা যে যন্ত্রগুলি বিশেষ করে ব্যবহার করি সেটা হলো পিপেট এবং একটি বুরেট। এই পিপেট এবং বুরেট সম্বন্ধে আমি বলে রাখছি যে পিপেটটা হলো প্রকৃতপক্ষে একটা আয়তন মাপক চোঙ, এটা হলো পিপেট। পিপেটের আকৃতিটা ঠিক এরকম, এটা হলো একটা পিপেট। এটা সাংকবাকার নলের মতোই। নিচের অংশটা ছিদ্র আর উপরের অংশটা উপায়। সাধারণত এটা 25 ml এর হয়, 50 ml এর হয়। এখানে একটা নির্দিষ্ট দাগ থাকে, যেটা পর্যন্ত এদিকে টেনে নেওয়া হয় এবং উপরের দিকে মুখ দিয়ে টেনে নিলে পরে এই নির্দিষ্ট দাগ পর্যন্ত উপরের দিকটা আঙুল দিয়ে চেপে ধরে ওর মধ্যে আস্তে আস্তে নিয়ন্ত্রিত বায়ু সঞ্চালনের দ্বারা আমরা নির্দিষ্ট দাগ পর্যন্ত বা 25 ml আয়তনের তরলকে নিতে পারি। তাহলে আয়তন পরিমাপের একটা যন্ত্র হলো কি, এটা হলো পিপেট। পিপেট। আরেকটা হলো বুরেট। সেটা হলো কেমন, ঠিক ওই রকমই একটা নলাকার আছে, নলাকার পাত্র বিশেষ, যেখানে একটা সূক্ষ্ম ছিদ্র থাকে, ছোট ছিদ্র, এবং এখানটায় লাগানো থাকে একটা সবকক, আর এটাতে করা থাকে কি নির্দিষ্ট অংশাঙ্কন। এর গায়ে করা থাকে নির্দিষ্ট অংশাঙ্কন, সম অন্তর্যুক্ত নির্দিষ্ট অংশাঙ্কন করা থাকে, এবং সেটা 50 ml পর্যন্ত। সেটা 50 ml পর্যন্ত সাধারণত আমরা পরিমাপ করতে পারি। এটাকে বলা হয় বুরেট। BURRATE, বুরেট। এই বুরেটটা এবং পিপেটটা আমরা সাধারণত অ্যাসিড ক্ষার প্রশমনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এই সমস্ত যন্ত্রপাতিগুলো আমাদের কিন্তু কয়েকটি গ্যাসের পরিচিতি, মানে গ্যাস সম্বন্ধে জানতে গেলে তার আগে পরীক্ষাগারে ব্যবহৃত এই যন্ত্রপাতিগুলি সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকা দরকার। সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত, পরের